আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে আমি দেখতে পাচ্ছি আপনার মুখটা অনেক শুকনা শুকনা লাগতেছে, এটা কি কারণ? ঈদ গেল, কোরবানি গেল, কোরবানির মাংস, আনন্দ সব মিলিয়ে দিলে তো খুশি থাকার কথা, আপনার মুখটা কেমন জানি একটু শুকনা। টেনশনে আছি তাই। অনেক টেনশন, অনেক ঝামেলা, অনেক কি নিয়ে চাপ এত তাই। টেনশন? টেনশন হচ্ছে আমি বিয়ে করছি। আমার হাজবেন্ডের আমার হাজবেন্ডের সাথে কিছু ভালো যাচ্ছে না, মানে পার্সোনাল কিছু ছবি টবি আমার হাজবেন্ড আমাকে ব্ল্যাকমেল করতেছে। পার্সোনাল ছবি নিয়ে ব্ল্যাকমেল করে আমাকে ছাড়ে চলে গেছে। আচ্ছা, আপনার হাজবেন্ড চলে গেছে। আপনাদের বিয়ে হয়েছে কতদিন যাবত? আমাদের বিয়ে হয়েছে 2.5 বছর হচ্ছে। 2.5 বছরের মাথায় আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে? না, আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি এখনো। আচ্ছা, তো কেন 2.5 বছরের মধ্যে আপনাদের সাথে এই যে একটা মানে অমিলের একটা আভাস পাচ্ছি, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে, ওর সাথে যখন আমার প্রথম পরিচয় হয়, ফেসবুকে পরিচয় হয়েছিল। পরিচয়ের সময় ও আমাকে বলছিল যে ওর কোনো আগে বিয়ে টিয়ে হয় নাই, বউ বাচ্চা নাই। এইভাবে আমাকে বিয়ে করছে। আমি যাচাই করতে চাইছিলাম, বলছে যে বিয়ে হয়ে যাক, তারপর তুমি যাচাই করিও। এরকম বিয়ের 2-3 মাস পর আমি জানতে পারতেছি যে ওর বউ বাচ্চা আছে। তারপরও আমি সব কিছু মানে নিয়ে তার সাথে সংসার করতে চাইছি, যে মেয়ে মানুষের বিয়ে হয়ে গেলে স্বামী সব কিছু হয়, এখন যেটাই হোক সব কিছু মানে আমি তার সাথে সংসার করতে চাইছি। সে বলছিল বিয়ের পর আমার বাচ্চা ছিল আগের স্বামীর, ডিভোর্স, আমি কিন্তু ডিভোর্সি। আমার প্রতিবেদন থেকে আমাদের পরিচয় হয়েছিল। আমার আগের স্বামী 2টা মেয়ে আছে, ওকে আমি সব বিস্তারিত খুলে বলছিলাম। ওই আমার 2টা মেয়েরই দায়িত্ব নিতে চাইছিল, নিয়ে আমাকে বিয়ে করছে। বিয়ের পর কিছুদিন যাবৎ ওই বলছিল যে বিয়ের পর আমাকে 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টে দিবে, আমার বাচ্চাগুলোর জন্য, আমার ভবিষ্যতের জন্য, আমি যেন ওই আমাকে ছাড়ে যাবে না ওইটার গ্যারান্টির জন্য। তারপর এইভাবেই কিছুদিন চলতে চলতে টাকা দেওয়ার কথা ছিল, দিল না। আমি আর অত চাপ দেই নাই, যে দিবে হয়তো আস্তে আস্তে। তারপর মনে করেন যে 1 বছর পর একটু ঝামেলা শুরু হয়ে যায় বলতে, তখন যখন জানতে পারলাম ওর বউ বাচ্চা আছে, ওর বউ বাচ্চা জানতে পারে আমাকে মানে নিবে না। বলছিল যে আমাকে মানে নিলেও আমার বাচ্চা নেবে না, আমার বাচ্চা ছাড়া আমাকে ওর বাসায় যায় সংসার করতে বলছিল। তখন আমি বলছিলাম যে না, আমি একজন মা, আমি তো আমার বাচ্চা ছাড়তে পারবো না। ওরা ছোট ছোট, বড় হলে একটা বিষয় ছিল, তার উপর মেয়ে মানুষ, ছেলে হইলে ছাড়ে দেওয়া যায়, ওরা নিজে ইনকাম করে খাইতে পারবে। একটা মেয়ে তো কখনো পারে না। তখন ওরা এইভাবে বলছিল যে আচ্ছা ঠিক আছে, আমি একটার দায়িত্ব নিব আর একটার পারবো না। তাতে আমি রাজি ছিলাম। আস্তে আস্তে ওর সমস্যা হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা নিয়ে, মানে একটু যে কোনো বিষয়ে আমাকে প্রচুর সন্দেহ করতো। ওই অনেক সন্দেহ করতো আমি নাকি অন্য ছেলেদের সাথে কথা বলি, মানে মিথ্যা অপবাদ দিত। এগুলো নিয়ে অনেক ঝামেলা হইতো। আমি বলছি যে ঠিক আছে, আমার নিয়ে যখন তোমার এত ঝামেলা, তাহলে তুমি আমাকে ছাড়ে দাও, তোমার বউ বাচ্চা নিয়ে তুমি ভালো থাকে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি আমার জীবন সাজাই। এখন নয় আমাকে বলতেছে যে এত সহজে তোকে আমি ছাড়ে দিব, আমার টাকা পয়সাগুলো খাইলি এতদিন, এখন তোকে আমি ছাড়ে দিব। আমি কই টাকা পয়সা তুমি তোমার বউকেই খাওয়াইছো, অন্য কাউকে তো খাওয়াও নাই। বউকে খাওয়াইলে কি সে টাকা মানুষ ফেরত চায়? চায় না। তারপর ও বললো যে তুমি যদি আমাকে ছাড়ে যাও, আমার কিছু পার্সোনাল ছবি টবি ওর কাছে ছিল, ওগুলা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করছে। এই ভয়ে আমি একটা মেয়ে হয়ে ভয় পেয়ে গেছিলাম। তার জন্য আমি ওকে ছাড়ি নাই, যে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, দুজনে সুখে শান্তিতে সংসার করি, পরেরটা পরে থাক, এখন সামনেরটা সামনে দেখি। ওর কথা ছিল যে আমার আমার কিন্তু বাবা মা আলাদা আলাদা বিয়ে করছে। আমরা 2 ভাই 1 বোন। এক ভাই আমার মারা গেছে, এক ভাই বাঁচে আছে। আমার ভাই আমার খোঁজ খবর নেয় না। বর্তমান আমি একাই। আর আমার স্বামীকে আমি বলছিলাম যে দেখো, তুমি ছাড়া কিন্তু আমার কেউ নেই। আমার বাবা মা আমাকে দেখে না, আমার ভাই দেখে না, আমাদের জায়গা সম্পত্তি নাই, থাকার মতো স্থান নাই। আমি কিন্তু বিয়ের পর থেকে ভাড়া বাড়িতেই থাকি। ওই ভাড়া দিয়ে রাখছে। তো বললো ঠিক আছে, আমি তোমাকে জায়গা কিনে দিব। জায়গা কেনার কথা ছিল, আস্তে আস্তে দিবে, এরকম করে দিবে দিবে বলে মানে আর হচ্ছে না, ওর ঝামেলাই শেষ হচ্ছে না। আমি ওকে অত চাপ দিই না। ইদানিং সমস্যা হয়েছে, ওই প্রচুর আমার সন্দেহ করতেছে আমাকে।
যার কারণে আমি ওর সাথে থাকতে পারতেছি না, কারণ আমি কোনো দোষ না করেও আমাকে দোষী বানাইছে, সমাজের কাছে আমাকে খারাপ বানাইছে, আমার ইজ্জত নিয়ে টানাটানি করতেছে। তো আমি বলছি যে দেখো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আমার তোমার কাছ থেকে কোনো কিছু চাই না, না তোমার কাবিনের টাকা চাই, না কোনো টাকা পয়সা, না আমি কোনো দাবি রাখতেছি। আমি নিজে ডিভোর্স দিয়ে তুমি তোমার বউ বাচ্চা নিয়ে ভালো থাকো, আমার জীবন আমাকে গুছাই নিতে দাও। তো এগুলা বলার কারণে ও এখন আমাকে প্রচুর ব্ল্যাকমেল করতেছে। মানে এখন আমার আত্মীয় স্বজন, আমার বাবা মার নাম্বারগুলো নিয়ে বলতেছে তাদের মোবাইলে ছবি ভিডিও পাঠাই দিবে, আমাকে এইভাবে ব্ল্যাকমেল করতেছে, আমার জীবনটা নরক বানাই দিবে। না, এই যে যে উনি যে বলতেছে যে ব্ল্যাকমেল করবে, উনি কি ব্ল্যাকমেল করবে? আপনি আপনি হাজবেন্ড ওয়াইফ, আপনার সাথে বিবাহ হওয়ার পরেই তো আপনি ওনার সাথে সম্পর্ক আবদ্ধ হয়েছেন, তাই না? জি। তো সেই ক্ষেত্রে ব্ল্যাকমেল করার কি আছে? এই সম্পর্কটার ভিতরেই তো আপনার যদি কোনো সে ভিডিও করে থাকে বা খারাপ কোনো কিছু করে থাকে, সেটা তো হাজবেন্ড ওয়াইফের। তো এটা তো উনি যদি এটা সরায়, যেমন ওনার মান সম্মান যাবে, আপনারও মান সম্মান যাবে, বরঞ্চ উল্টা তো উনি আরো এটা খেসারত দিতে হবে। সেটা হলো যে এই স্বামী স্ত্রীর ভিতরের যে গোপনীয় জিনিসগুলা, এইগুলা যদি এটা সমাজের মাধ্যমে এটা তুলে ধরে, সেক্ষেত্রে তো উল্টা উনি আরো ফেসে যাবে। উনি কিভাবে ব্ল্যাকমেল করবে? এছাড়া এই ভিডিও ছাড়া বা অন্য কোনো প্রমাণ স্বরূপ ছাড়া আর কি আছে ব্ল্যাকমেল করার? এরকম কোনো কিছু আছে কি? না, আর কিছু নাই, আমার কিছু পার্সোনাল ছবি ভিডিও রাখছে, এগুলোই আছে। এইটা দিয়েই উনি ব্ল্যাকমেল করতেছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু পিছনে ফিরে যাব। সেটা হলো যে আপনি বলছিলেন যে আপনি একজন ডিভোর্সি নারী, তার মানে হচ্ছে যে আপনি আগে বিয়ে করেছিলেন? জি, আগে আমি বিয়ে করছিলাম। সেই আগের স্বামীটা কিভাবে চলে গেল বা কি হয়েছিল সেই কথাটা আমরা একটু শুনি। আগের হচ্ছে আমার বাবা মা তখন এক জায়গায় ছিল, আমার 12 বছর বয়স ছিল। 12 বছর বয়সে আমার মা আমার বাবার বিরুদ্ধে আমাকে নিয়ে তার পরিচিত মানে ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিছিল। আমি তো তখন ছোট ছিলাম, কিছু বুঝতাম না, মা যেটা বুঝাইছে ওইটাই বুঝছি। নিয়ে বিয়ে দিছে, বিয়ের পর বলছিল এরকম ওরকম। এখন বিয়ের পর থেকে মানে আমার স্বামীটা যে ছিল, ওই সবসময় ওর মায়ের কথা মতো চলতো, মানে মা যেটা বলবে সেটাই। আমার সাথে ঝগড়াঝাটি করলে মাকে যায় জানাবে, মানে আমাদের যে কোনো বিষয় মায়ের সাথে করে। আর রোজগার করতো না, ইনকাম করতো না, যে আমাকে খাওয়াইতেও পারতো না। আমার বিয়ের পরও আমি আমার বাবা মার কাছ থেকে, আমার ভাইদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি সংসার চালাইছি। মানে খুব মা ভক্ত ছিল। এইভাবে আস্তে আস্তে একটা বাচ্চা হইলো, আমি মনে করছি বাচ্চা হইলে হয়তো ঠিক হয়ে যাবে, রোজগার করবে, কিন্তু করতেছিল না। এইভাবে অনেক কথা শোনাইতো আমাকে। ওর মা কিন্তু রাজি ছিল না আমাকে বউ বানানোর। ওর মা সবসময় আমার উপর অত্যাচার করতো। ওর পুরা পরিবারের ফ্যামিলির মানে কাজ কাম আমি করতাম, তারপরও আমাকে কেউ দেখতে পারতো না। আমার স্বামী আমার পক্ষে কখনো সাপোর্ট কাটতো না। আমি এতটুকুই আশা করতাম যে আমার স্বামীটা আমার পক্ষে সাপোর্ট কাটবে, এতটুকু করে নেই। এইভাবে আস্তে আস্তে মনে করছি সব ঠিক হয়ে যাবে। ওকেও আমি বলছিলাম যে দেখো তুমি যদি ইনকাম করতে কষ্ট হয় তাহলে আমি তোমার কিছু সহযোগিতা করি, দুইজনে রোজগার করি, করি। কিন্তু ও বলতেছে যে না, ও করতে দিবে না বাইরে কাজ, নিজেও করতে দিবে না, ও নিজেও করে খাওয়াবে না, আমাকেও করতে দিবে না। এইভাবে তখন আরেকটা মেয়ে হইলো আমার। হওয়ার পর আস্তে আস্তে আমি সেলাই কাজ শিখলাম। সেলাই কাজ শিখে রোজগার করতাম ভালোই, অনেক অনেক রোজগার করছি। প্রতিদিন মনে করেন যে 500-600 টাকা করে ইনকাম করছি, কিস্তি তুলে টাকা জমাইছিলাম নিজের বুদ্ধিতেই আর কি। জমানোর পর ওগুলো টাকা দিয়ে তখন মনে করেন যে আমাদের জায়গা ছিল, জায়গাটাতে বাড়িঘর করলাম, করে ঘরের মালপানি কিনলাম। মানে একদিনে তো হয় না, 7-8 বছরে আর কি। করার পর বাড়িঘর হয়ে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আমাকে আর দেখতে পারে না, আমার জামাইও আমাকে আর দেখতে পারে না। কয় তোকে আমি পছন্দ করে বিয়ে করি নাই, আমার ফ্যামিলির কারণে আমি করছি, তো এখন আমি আরেকটা বিয়ে করব। মানে সবসময় আরেকটা বিয়ের হুমকি দিত। এগুলোর কারণে আমিও তো একটা মেয়ে, আমি তখন বললাম আমি যদি রোজগার করে খাই তো আমি একা খাবো, তোমার সাথে খাবো না।
আমি যেগুলো করছি করে দিছি এগুলো নিয়ে তুমি ভালো থাকো, আমি আমার মতো থাকি। তখন আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসছি। ও আচ্ছা, তাহলে সেই ঘরে আপনার দুটি সন্তান আছে। জি। তো সেই সন্তান দুটি নিয়েই আপনি জীবনযাপন করতেছিলেন। হুম। এরই মাধ্যমে আপনার আরেকজনের সাথে পরিচয় হয়, সেই পরিচয়ের মাধ্যমেই আপনি তাকেও বিয়ে শাদী করেন। জি। তো পরিচয়টা আপনার যেভাবে হয়েছিল, আপনার তো উচিত ছিল যে আমার আগে এরকম একটা ঘটনা ঘটছে, তাহলে আমি একটু যাচাই বাছাই করে নিই। মানুষ আছে না, যেমন একটু ফ্যামিলি যাচাই করে, ডিস্ট্রিক্ট যাচাই করে, যে আমরা একটু এমনি সাধারণভাবে জানি যে অমুক ডিস্ট্রিক্টের লোক এরকম, অমুক ফ্যামিলির লোকজন এরকম। তো আপনারও তো এরকম একটু উচিত ছিল যাচাই করার। আপনি কি সেটা কখনো মানে চিন্তা করেন নাই? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি, ওকে বলছি যে তোমার বাবা মার সাথে কথা বলাই দাও, বা আমার বাবা মা তোমার বাসায় যাবে, ঠিকানা দাও। ও খালি একটা কথাই মানে এমন ভাবে কথা বলতো যে ওর কথাগুলো বিশ্বাস না করে পারা যেত না। অনেক কসম কাটছে, বলছে যে বিয়েটা হয়ে যাক, বিয়ের পর তোমার যেখানে মন চায় সেখানেই যাই। আচ্ছা, আপনি যে যে দ্বিতীয় বিয়ের জন্য যে আপনি প্রতিবেদন করছিলেন, যে আপনি কি এই কারণে করছিলেন নাকি অন্য কোনো কারণে, সেটা আমরা একটু জানবো। এক, আপনার দুটো সন্তান থাকা সত্ত্বেও আপনার যে চালানোর জন্য যে হিমশিম খাচ্ছিলেন, সে আপনি বলতেছিলেন আর কি। আহ, তো সেই আর্থিক অবস্থা টানাপোড়েনের ভিতর দিয়েই চলে যাচ্ছিল। তো সেটা কি কাভার করার জন্যই কি আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে হ্যাঁ। আসলে আমার একটা বিয়ে শাদী আবার করার দরকার, বাচ্চাদেরকে মানুষ করার জন্য, বা এরকম কোনো কিছু? হ্যাঁ, ওইটা কাভার করার জন্য। কারণ আমার যখন ডিভোর্সের পর আমি 2 বাচ্চা নিয়ে আসছি, আমার আগের স্বামী 1 টাকাও খরচা দেয় না বাচ্চাদের। আমি নিজেই, আমার এখন তো বাবা মাও আমার পক্ষে নাই, তারাও আলাদা আলাদা বিয়ে করে আলাদা আলাদা সংসার করতেছে। আমার খোঁজ খবর কেউ নেয় না। আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো আর একা বাইরে চলাফেরা, একটা মেয়ে মানুষ বাইরে চলাফেরা করা অনেক কষ্টের। তাই ভাবলাম যে বিয়ে শাদী করে যদি কেউ আমার বাচ্চা দুইটার দায়িত্ব নেয়, তাহলে তার সাথে সুখে শান্তিতে আমি সংসার করব। সেই সুখটুকু খোঁজার জন্যই আপনি এই পথটা বেছে নিয়েছিলেন, এই ভাইকে বিয়ে করেছিলেন, তাই তো? জি। আচ্ছা, এখন উনি কি দেশে থাকে না বিদেশে থাকে? সেটা আমি বলতে চাই না। সেটা বলতে চান না। আচ্ছা, তো আমরা শুনলাম, প্রিয় দর্শক, আমরা এই বোনটির কথাগুলো শুনলাম, খুবই দুঃখজনক। তো আমরা এই বোনটির কথাগুলো শুনে যতটুকু জানতে পারলাম, বুঝতে পারলাম যে আসলে কোনো কিছু হুটহাট করাটা আসলে ঠিক না। যাচাই বাছাই করে বিয়ে শাদী বলেন, লেনদেন বলেন, যা কিছুই বলেন, আসলে যাচাই বাছাই না করে এটা কখনোই করা ঠিক না। আপনারাও এই ভুলটা করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।